তো আমরা পড়েছিলাম যে লিবারেল ডেমোক্রেসি বর্তমানে আমাদের বিশ্বে যে মুক্ত গণতন্ত্র চলতেছে, এই গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে দুইটা ঘটনা বিশেষভাবে ভূমিকা পালন করেছে, বিশেষভাবে এখানে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার মধ্যে একটা ছিল আমেরিকার স্বাধীনতা। আমেরিকা যখন ব্রিটেন থেকে স্বাধীন হয় তখন তারা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং জর্জ ওয়াশিংটন তখন তিনি সেখানে গণতন্ত্রের এবং ব্যক্তি স্বাধীনতা সমুন্নত রাখার ব্যাপারে একটা ঘোষণা দেন। তো এই হলো একটা বিষয়। আর আরেকটা হচ্ছে ফরাসি বিপ্লব। ফ্রান্সের মধ্যে যখন বিপ্লব হয়েছে তখন এই বিপ্লবও ইউরোপে গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে ভূমিকা রেখেছে। ইতিপূর্বে আমেরিকাতে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তখন আমেরিকা থেকে ইউরোপ অনেক দূরে, ফলে আমেরিকার এই ঘটনাবলী ইউরোপে তেমন প্রভাব বিস্তার করেনি। কিন্তু ইউরোপে যে বিষয়গুলো বেশি প্রভাব বিস্তার করেছে সেটা হলো ফরাসি বিপ্লব। তো আজকে আমরা পড়ব যে ফ্রান্সে কিভাবে বিপ্লব সাধিত হয়েছিল, কি ঘটনা ছিল সেখানে, এই ইতিহাসটা আজকে আমরা পড়ব। সেটা হচ্ছে 1789 খ্রিস্টাব্দের ঘটনা। কত? 1789 খ্রিস্টাব্দের ঘটনা। এ সময়ে ফ্রান্সে যে বাদশাহ ছিলেন ওই বাদশার নাম ছিল লুই, ষোড়শ লুই, মানে 16তম লুই। এই নামগুলো কিন্তু বাদশাদের জাতি নাম না। লুই এটা বাদশার ব্যক্তিগত নাম না, এটা হচ্ছে তার কি বলা যায়, এটাকে প্রশাসনিক বা রাষ্ট্রীয় নাম। যেমন আগে ফেরাউন, এটা কি কোনো ব্যক্তির নাম? ফেরাউন কি ব্যক্তির নাম? নাকি মিশরে যারাই শাসক হতেন সবাইকেই ফেরাউন বলা হতো? তো যে শাসকের সাথে হজরত মুসা আলাইহিসসালামের লড়াই হয়েছিল সেও ফেরাউন, কিন্তু এটা তার নাম না। অনুরূপভাবে আগে পরে আরও ফেরাউন গত হয়েছিল। একটু উঠিয়ে দেন। যেমনিভাবে নাকি আমাদের বাংলাদেশে বা বর্তমান বিশ্বে যারা রাষ্ট্রপ্রধান হয় তাদেরকে প্রধানমন্ত্রী বলা হয় বা প্রেসিডেন্ট বলা হয়, রাষ্ট্রপতি বলা হয়। তো এরকম ওই লুই হচ্ছে এরকম একটা নাম। ঠিক আছে, লুই হচ্ছে এরকম একটা নাম। যারাই তখন ফ্রান্সের বাদশাহ হতেন তাদেরকে বলা হতো লুই। তো এই যে লুইয়ের উপর দিয়ে এই ঝড় তুফান গেল এবং যাকে পরাজিত করে মানুষ ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে গেল, ইনি হচ্ছিলেন 16তম লুই। তো তিনি রাষ্ট্র শাসন করছিলেন। আমরা আগেও বলেছিলাম যে আগেকার বাদশাদের অনেকেরই একটা ক্যাবিনেট ছিল, মন্ত্রী সভা বা পরামর্শ পরিষদ ছিল। তো ওই পরিষদগুলোর কি দশা ছিল সেটাও আমরা আগে পড়েছি। ওই পরিষদগুলো এমন ছিল যে বাদশাদের ইচ্ছাধীন। বাদশার মনে চাইলে উনি তাদের সাথে পরামর্শ করতেন, আর যদি মন না চাইতেও করতেন না। আবার পরামর্শ করার পরে তাদের কথা মনে চাইলে মানতেন, না মনে চাইলে তাদের পরামর্শ তিনি মানতেন না। মোট কথা এই পরামর্শগুলো বা পরামর্শ পরিষদ বা সভাগুলো সম্পূর্ণভাবে বাদশাদের নিয়ন্ত্রণাধীন ছিল, এগুলো স্বাধীন ছিল না। তো লুই সাহেবেরও এরকম একটা পরামর্শ পরিষদ ছিল যেটাকে বলা হতো সিনেট জেনারেল। লুই সাহেবের ওই পরামর্শ সভাকে বলা হতো কি সিনেট জেনারেল। এই সিনেট জেনারেলের 3টা ভাগ ছিল। সমান সংখ্যক
তিনটা ভাগ ছিল। এক ভাগ ছিল হচ্ছে গির্জার সদস্যদের, মনে করুন এই পরামর্শ সভায় 15 জন গির্জার সদস্য। আবার আরেক ভাগ ছিল হচ্ছে সৈন্য সামন্ত, ধরেন তারা 15 জন সৈন্য সামন্ত, আর 15 জন ছিলেন জনপ্রতিনিধি। তো এই তিনটা ভাগ ছিল। এই জনপ্রতিনিধি যারা থাকতেন তারাও বাদশা কর্তৃক মনোনীত, এমন না যে নির্বাচিত হয়ে অবাধ সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে তারপরে তারা এই পরামর্শ পরিষদে এসেছেন, সিনেট জেনারেলে এসেছেন, এরকম না। বরং এটাও বাদশার মর্জি মোয়াফেক, বাদশাহ যাকে যাকে মনে করতেন তাকে জনসাধারণের মধ্য থেকে এই পরামর্শ বোর্ডে অন্তর্ভুক্ত করতেন। তো এই সিনেট জেনারেলে এই সমান ভাগে তিনটা পরিষদ ছিল। তো সমস্যা ছিল যেটা, যে যখন কোনো পরামর্শের বিষয় আসতো তখন দেখা যেত যে গির্জার সদস্যরা আর সৈন্য সামন্ত যে সকল সদস্যরা ছিলেন তারা আগে থেকেই যোগসাজশে একজোট হয়ে যেতেন। তো ফলে তারা বাদশার মর্জি মোতাবেক ভোট দিতেন। ফলে যারা নাকি জনপ্রতিনিধি ছিলেন তাদের ভোট বা মতামত এখানে কোনো প্রভাব ফেলত না, কারণ দুই ভাগ তো গির্জা আর সেনা। এখন গির্জা এবং সেনা সদস্যরা এরা যদি এক পক্ষে চলে যায় তাহলে সমান সমান সংখ্যাই তো ছিল, তাহলে 30 জন যদি একদিকে যায় তাহলে জনপ্রতিনিধিদের যে 15 জন তাদের কোনো মূল্যায়ন থাকে না। তো এই ছিল ওনার সিনেট জেনারেলের অবস্থা। ফলে দেখা যেত যে বাদশাহ যাই চাইতেন ওইটাই পরামর্শ সবাই পাশ হতো। এরপরে আরও যে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে এই পরামর্শ বাদশাহ সবসময় করতেন না, মনে চাইলে করতেন না, মনে চাইলে করতেন না। তো আমরা যে বছরের কথা বলছি 1789 খ্রিস্টাব্দ, এর আগে যে পরামর্শ সভা হয়েছিল সেটার পর 16 বছর, তখন 116 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কোনো সভা আর হয়নি। বুঝে আসছে কথা? 1789 খ্রিস্টাব্দে দেখা গেল যে 116 বছর চলছে। 116 বছর আগে একটা পরামর্শ বাদশাহ করেছিলেন, এরপর থেকে এখন পর্যন্ত আর ওই সিনেট জেনারেলে আর কোনো পরামর্শ সভা হয়নি। তো জনসাধারণ দাবি উঠালো যে 116 বছর চলে গেল, এখনও কোনো সভা হচ্ছে না, পরামর্শ হচ্ছে না, বাদশার অবশ্যই অনতি বিলম্বে একটা সভা করতে হবে, এদেরকে ডেকে একটা পরামর্শ সভা করতে হবে। জনগণ দাবি তুলল। তো বাদশাহ চিন্তা করলো যে ঠিক আছে, তারা যখন বলতেছে একটা পরামর্শ সভা করি, তাতে সমস্যা কি? কারণ যারা গির্জার সদস্যরা আছে এবং যারা নাকি সৈন্য সামন্ত আছে এরা তো আমার পক্ষেই রায় দিবে, আর এক ভাগ মানে 1/3 হচ্ছে জনপ্রতিনিধিদের মধ্য থেকে। তো তারা যদি আমার সিদ্ধান্তের বাহিরেও মতামত দেয় তো তাতে কোনো সমস্যা নেই। বাদশাহ রাজি হলেন এই সভা করতে। তো যখন নাকি এই সভার আয়োজন হবে তখন জনগণ আরেক দাবি তুলল যে আমাদের যে জনপ্রতিনিধির হার আছে সেটাকে বাড়াতে হবে। আমরা মাত্র 1/3 আমাদের সদস্য, এটা হবে না, বরং গির্জা এবং সৈন্য সামন্ত যতজন আছে জনপ্রতিনিধি সমান সমান থাকবে, দুইটাকে সমান সমান করে দিতে হবে। তো বাদশাহ তো ঠিক আছে, এটা উনি মেনে নিলেন। এরপরে জনগণ আরেক দাবি তুলে বসলো, কারণ রাষ্ট্রপ্রধানরা যখন জনগণের দাবি মানতে থাকে তখন জনগণের দাবি বাড়তে থাকে। বুঝতে পেরেছেন? দাবি যখন মানা হতে থাকে তখন মানুষের দাবি আরও বাড়তে থাকে। দেখে যে না, বাদশাহ তো নত হয়ে গেছে, যেহেতু নত হয়েছে আরও চাপ দেওয়া হোক, তাহলে আরও নত হবে।
এবার জনগণ বলল যে পরামর্শ সবার যে ইতিপূর্বে যে পদ্ধতি চলে আসছিল সেটা হচ্ছে বাদশাহ সবার সাথে আলাদা আলাদা পরামর্শ করেন। গির্জার সদস্যদের সাথে আলাদা, সামন্তদের সাথে আলাদা, আবার জনপ্রতিনিধিদের সাথে আলাদা, এভাবে 3 ভাগে তিনি করতেন। তো জনগণ দাবি তুলল যে না, এরকম হবে না, বরং একই রুমে একই সাথে সবাইকে ডেকে পরামর্শ করতে হবে এবং অধিকাংশ মানুষ যে সিদ্ধান্ত দিবে বাদশাকে সেই সিদ্ধান্তই মানতে হবে, বাদশাহ ওই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবেন। এবার বাদশাহ বেঁকে বসলেন, তিনি বললেন যে না, এমনটা করা যাবে না, আগে যে সিস্টেমে চলে আসছিল আলাদা আলাদা পরামর্শ, এ আলাদা আলাদা করেই আমি পরামর্শ করব। তখন জনগণ বলল যে না, তাহলে আপনার পরামর্শ নিয়ে আপনি থাকেন, আমরা আর আপনার পরামর্শ শুনতে চাই না, আমরা আলাদা একটা অ্যাসেম্বলি বানাবো। সেখান থেকে আসছে হলো অ্যাসেম্বলি। তো জনগণ বলল যে আমরা আলাদা একটা অ্যাসেম্বলি বানাবো, সেটার জন্য তারা আলাদা একটা ভবন নির্মাণ করলেন এবং সেই ভবনে ওনারা পরামর্শ করবেন। সৈন্য, সামন্ত এবং ওই গির্জার সদস্যদের বাদ দিয়েই আমরা জনগণরা সিদ্ধান্ত নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, বাদশার পরামর্শ আর শোনা হবে না। এই জন্য তারা একটা ভবন নির্মাণ করলেন। তো বুঝতেই পারতেছেন, এই যখন পরিস্থিতি হয় যে বাদশাকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, তো বাদশা তো এটা আর হতে দিবে না, এর মধ্যে উনি বাধা সৃষ্টি করবেন, এটাই স্বাভাবিক। তো যেদিন এই পরামর্শ সভা হওয়ার কথা, অ্যাসেম্বলি বসার কথা, ওই দিন বাদশা ওই ভবনের চারপাশে 144 ধারা জারি করে দিলেন যে এই ভবনের ভিতরে আজকে আর কেউ ঢুকতে পারবে না। তখন জনসাধারণ বলল যে ঠিক আছে, আমরা এই ভবনে যাব না। ওখানে একটা টেনিস কোর্ট ছিল যেখানে টেনিস খেলা হতো, সবাই ওখানে যেয়ে বসলো যে এইখানে হবে সভা। সবাই ওখানে বসলো, বসে ওনারা সিদ্ধান্ত নিল, ওনারা একটা সংবিধান তৈরি করলো। এই সংবিধানটা ছিল ওই যে আমরা মন্টেস্কুর ক্ষমতার বিভাজনের যে থিওরি পড়েছিলাম, ওই থিওরি মোতাবেক সেখানে এই সংবিধান তৈরি করা হলো। মন্টেস্কু কোন দেশের ছিলেন? আগেও বলা হয়েছে, এই 3 দার্শনিক মন্টেস্কু, ভলটেয়ার, রোসো 3 জনেই ফ্রান্সের ছিলেন। তো এই যে দার্শনিক যিনি ক্ষমতার বিভাজনের কথা বলেছেন, ক্ষমতার বিভাজন মানে হচ্ছে কি, যে রাষ্ট্র ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকবে না, বরং আইন প্রণয়নের ক্ষমতা থাকবে এক দলের হাতে, সংসদের হাতে, যেটা বর্তমানে থাকে। তো আইন প্রণয়ন করবে একটা দল, আর এই আইনগুলোর প্রয়োগ করবে আরেকটা দল, যাদেরকে আমরা বলি এক্সিকিউটিভ, আর বিচার আচার করবে আদালত। ক্ষমতা 3 ভাগে থাকবে, 1 ভাগে একজনের হাতে থাকবে না, যেটা থাকতো রাজাদের হাতে। তো ওনারা সংবিধান তৈরি করলেন এবং এর উপর, এই থিওরির উপর ভিত্তি করে, মন্টেস্কুর এই দর্শনের উপর ভিত্তি করে ওনারা এটা সৃষ্টি করলেন। এটাকে বলা হয় ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্র। প্রথম প্রজাতন্ত্র। ফ্রান্সের স্বাধীনতা এসেছে 3 ভাগে, বা ফ্রান্সের মধ্যে গণতন্ত্র সুসংহত হয়েছে 3 ধাপে। তো এটা হচ্ছে প্রথম ধাপ, যে সবাই মিলে এখানে অ্যাসেম্বলি তৈরি করে একটা সংবিধান তৈরি করলেন। সেখানে তারা রাজতন্ত্রকে বাদ দিলেন না, ওটাও রাখছেন। তবে রাজতন্ত্রটা চলবে সংসদীয় রাজতন্ত্র, যেটা আমরা আগে পড়েছি, যে রাজা থাকবেন, কিন্তু রাজা চলবে হচ্ছে সংসদের পরামর্শ মোতাবেক, সংসদীয় রাজতন্ত্র। তো আইন প্রণয়ন করবে অ্যাসেম্বলি, রাষ্ট্র কীভাবে চলবে সেই সিদ্ধান্ত দিবে অ্যাসেম্বলি। সিদ্ধান্ত হওয়ার পরে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন হচ্ছেন বাদশাহ। এক্সিকিউটিভ, যেটা নাকি বর্তমানে মন্ত্রী পরিষদ করে, এটা করবেন বাদশাহ। বাকি আইন করবে সংসদ। তবে রাজাও থাকবেন,
তিনি এটা বাস্তবায়ন করবেন, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন যেভাবে সংসদ তাকে বলবে। তো এইভাবে রাজতন্ত্রকে রেখেই ওনারা কি করলেন, প্রথম ফ্রান্সের প্রজাতন্ত্র কায়েম করলেন। এরপরে যখন এই অ্যাসেম্বলি চলছিল তখন একদল যেয়ে বাদশাকে তুলে নিয়ে আসলেন যে আপনাকে অ্যাসেম্বলিতে আসতে হবে। ওনাকে জোরপূর্বক এখানে নিয়ে আসলেন, এনে ওনাকে ওই সংবিধানে স্বাক্ষর দিতে বললেন এবং তিনি বাধ্য হয়ে স্বাক্ষর দিলেন। তিনি চিন্তা করলেন যে আমাকে তো স্বাক্ষর করতেই হবে, আর যেহেতু আমাকে এক্সিকিউটিভ হিসেবে রাখা হয়েছে তো আমার থেকে তো আর পুরোটা নিয়ে নেওয়া হয়নি, তো আইন প্রণয়ন সংসদ করুক, অ্যাসেম্বলি করুক, আর আমি সেই মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা তো পাচ্ছি। ঠিক আছে, তিনি এটা মেনে নিলেন। তো এইভাবে চলছিল। তো এর মধ্যে বাদশার নানান ধরনের টেনশন হলো যে আজকে ওরা আমার থেকে এক্সিকিউটিভটা শুধু রাখছে, আমার কাছে শুধু এক্সিকিউটিভটা রেখেছে, আর ওই আইন প্রণয়ন আর বিচার বিভাগ এই দুইটা আমার হাত থেকে ওরা ছিনিয়ে নিল। ভবিষ্যতে কোনো দিন হয়তো তারা আমার থেকে এক্সিকিউটিভও ছিনিয়ে নেবে, এই আশঙ্কা তিনি করলেন। ফলে তিনি পার্শ্ববর্তী দেশ জার্মানি, আমাদের যেমন ভারত আছে ওখানে আছে কি জার্মানি, জার্মানির বাদশার সাথে আতাত করলেন। কে? ফ্রান্সের এই 1600 লুই, এই 16তম লুই উনি কী করলেন, জার্মানির বাদশার সাথে একটা আতাত করলেন, ষড়যন্ত্র করলেন দেশের বিরুদ্ধে যে আপনি সৈন্য পাঠান, বাহিনী পাঠান, আমার দেশের জনগণ উল্টাপাল্টা করতেছে আমার সাথে, তো এদের উপর আমি একটা অ্যাকশন নিব, প্রতিশোধ নিব, এদেরকে আমি শায়েস্তা করব, আপনি সৈন্য দেন। তো জার্মানের বাদশাহ, জার্মানিতে তখন একনায়কতন্ত্র চলতেছিল। ওই বাদশাহ চিন্তা করলো যে যদি আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ফ্রান্সে এই ধরনের সিস্টেম চালু হয় তাহলে সেটার দেখা দেখি আমার দেশের জনগণও দাবি করে বসবে যে বাদশাহ শুধু এক্সিকিউটিভে থাকবে, আইন আর বিচার এটা বাদশার হাত থেকে ছিনিয়ে নিতে হবে, এই দাবি তারাও করে বসবে। কাজে পার্শ্ববর্তী দেশে স্থিতিশীল থাকা এটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তিনিও রাজি হলেন যে ঠিক আছে, আমি সৈন্য পাঠাবো, এই সৈন্য দিয়ে আপনি আপনার জনগণের উপর বল প্রয়োগ করে আপনার রাজত্ব নিরঙ্কুশভাবে আবার ছিনিয়ে নিয়ে আসেন। বুঝতে পেরেছেন কথা? তো এই চক্রান্ত ফাঁস হয়ে গেল, জনগণ জেনে ফেললো যে এই লুই বাদশা তো তলে তলে এই কাজ করতেছে, তাকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু সে তলে তলে আবার সে পূর্ণ ক্ষমতা নেওয়ার জন্য এবং আমাদেরকে শায়েস্তা করার জন্য সে চক্রান্ত করতেছে। তখন জনগণ আবার জরুরি ভিত্তিতে অ্যাসেম্বলিতে বসে সংবিধান স্থগিত করে দিল, বাদশাকে গ্রেফতার করলো। তো বাদশাকে যখন গ্রেফতার করা হয়েছে তখন এক্সিকিউটিভ তো বাদশার হাতে ছিল, এখন এক্সিকিউটিভ কে চালাবে, রাষ্ট্র পরিচালনা কে করবে, একটা সাংবিধানিক সংকট দেখা দিল। বুঝতে পেরেছেন? সংবিধানে তো ছিল আইন করবে অ্যাসেম্বলি, রাষ্ট্র চালাবে বাদশা, এখন বাদশা হলো জেলের ভিতরে গ্রেফতার, তো এখন রাষ্ট্র কে চালাবে? তখন একটা কমিটি করা হলো, এদের নাম দেওয়া হলো কনভেনশন। বলা হলো যে কনভেনশন রাষ্ট্র পরিচালনা করবে। তো কনভেনশন রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হাতে নিল, আর এই লুই বাদশার দোষ প্রমাণিত হওয়ার পর তাকে কঠিনভাবে শাস্তি দেওয়া হলো, জনসম্মুখে তাকে শিরোচ্ছেদ করা হলো। এভাবে রাজতন্ত্রের অবসান ঘটল। তো এই যে কনভেনশন করা হলো, রাজতন্ত্রকে বাদ দেওয়া হলো, এটাকে বলা হয় ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র। প্রথম প্রজাতন্ত্রে রাজতন্ত্র ছিল সীমিত আকারে, আর দ্বিতীয় প্রজাতন্ত্রে এসে রাজতন্ত্র পুরোপুরিভাবে বিলুপ্ত হলো এবং এক্সিকিউটিভ পাওয়ার পেল একজন ব্যক্তি না, বরং একটা কমিটি, কয়েকজন মিলে একটা কমিটি, তারা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পেলেন। বুঝতে পেরেছেন? এখন মুসিবত যেটা দেখা দিল সেটা হচ্ছে এই যে কনভেনশন ওনারা রাষ্ট্র পরিচালনা করবেন,
এই লোকদের তো আবেগ আছে কিন্তু অভিজ্ঞতা নাই। ইতিপূর্বে তো তারা রাষ্ট্র পরিচালনা করেন নাই, এবং এখানে কনভেনশনে যারা আছে এবং পাশাপাশি অ্যাসেম্বলিতে যারা আছে, এদের মধ্যে কোনো শৃঙ্খলা নীতি নাই। রাষ্ট্রে তো রাষ্ট্র পরিচালনা হওয়ার জন্য একটা শৃঙ্খলা থাকে, প্রধানমন্ত্রীর কিছু পাওয়ার থাকে এভাবে। এখন কনভেনশন সবাই মিলে রাষ্ট্র পরিচালনা করবে, কে কাকে মানবে? সবাই তো এখানে মাতবর, সবাই এখানে নেতা। আর একটা দেশ স্বাধীন হওয়ার পরে বিশৃঙ্খলা থাকেই, যেটা আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি এবং বাস্তবতার আলোকেও আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। তো এই কনভেনশনওয়ালাদের মধ্যে কোনো অভিজ্ঞতা নাই, তারা আগে কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই, এবং তাদের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, মান্যতা নাই, কেউ কাউকে মানে না, সবাই মাতবর, সবাই নেতা, সবাই চায় যে আমার কথাই শেষ কথা হবে। এই জন্য এক বিরাট বিশৃঙ্খলা তখন দেখা দিল। যেমনটা আমরা যদি বর্তমানে দেখি লিবিয়ার দিকে, লিবিয়া গাদ্দাফি শাসন করেছেন, তো গাদ্দাফির হাত থেকে জনগণ যখন ক্ষমতা ছিনিয়ে নিল, সেখানে এক চরম বিশৃঙ্খলা, কে কাকে মারবে, কে কাকে ধরবে, কে রাষ্ট্র পরিচালনা করবে। অনুরূপ আমরা যদি দেখি বর্তমানে সিরিয়ার দিকে, সিরিয়ার মধ্যেও এই বিশৃঙ্খলা। বাশার আল আসাদকে যখন ওনার বিরুদ্ধে একটা দল যখন গেছে, গৃহযুদ্ধ চলতেছে। ইরাকের মধ্যে যখন সাদ্দাম হোসেনের ফাঁসি হইল, একটা যুদ্ধ হইল, তো যুদ্ধের পরে সেখানে চরম বিশৃঙ্খলা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, আমাদের তো আর এত বড় 1 বছর 2 বছরের যুদ্ধ হয় নাই, এবং ওরকম সশস্ত্র বিপ্লব হয় নাই, কিন্তু এরপরেও দেখেন, এরপরে রাস্তায় রাস্তায় ডাকাত দেখা দিল কিছুদিন, মন্দিরে মন্দিরে হামলা বা হামলার অভিযোগ দেখা দিল, এর বাড়ি দখল করে, এর গড় দখল করে, একটা আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী এখানে চৌকস ছিল, এবং সেনা কমান্ড যেহেতু তখনও পর্যন্ত অবশিষ্ট ছিল, বা সেনা কমান্ডে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় নাই, এই জন্য আমাদের তেমন ক্ষতি হয়নি। না হলে পুলিশ যেভাবে ভেঙে পড়ছে, আপনি চিন্তা করেন যদি সেনাবাহিনী এমনি ভাঙতো, আর যুদ্ধ হলে তো এটা ভাঙতে বাধ্য, যেহেতু আমাদের দেশে ওরকম সশস্ত্র যুদ্ধ হয় নাই, কাজেই সেনাবাহিনী অক্ষুণ্ণ ছিল। ফলে যে কোনো সমস্যা, যেখানেই সমস্যা দেখা দিছে, সেনাবাহিনী সেখানে যেয়ে সেটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছে। এখন সেনা না থাকলে আমাদের বাংলাদেশে কী হতো? অসংখ্য মানুষ ধর্ষিত হতো, অনেক মানুষ সেখানে নিহত হতো, অনেক ঘরবাড়ির মধ্যে লুটতরাজ হতো, যে যেমনে পারতো লুটপাট করে নিয়ে যেত। বুঝতে পেরেছেন? এরকম এক ধরনের লোক থাকে যারা কি স্বার্থান্বেষী, সুযোগের সন্ধানে থাকে। এই ধরনের বিশৃঙ্খল অবস্থায় এরকম চুরি বাটপারি করে, লুটতরাজ করে তারা অবৈধ পথে কিছু হাসিল করতে চায়। একটা ভিডিওতে দেখলাম যা আমাদের আগের স্বরাষ্ট্রমন্ত্রী, 2-3 জন লোক গেছে, মানে 2-3 জন লোক গেছে সাথে, ওই যারা চাবি বানায় ওদেরকে নিয়ে গেছে, তো বলছে গাড়ির চাবি বানাও। কার গাড়ি কে নিয়ে যেতেছে? স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি। এখন তো সে জানেই যে স্বরাষ্ট্রমন্ত্রী তো আর তার বাড়িতে নেই, কাজে গাড়ির চাবি বানায় গাড়ি নিয়ে বাইকে যাও। পরে মানুষজন ধরছে যে আপনারা কে? আমরা দুদকের লোক।